কলেজে ছুটি পড়লেই ব্যাগ গুছিয়ে কয়েকদিনের জন্য বেরিয়ে পড়াটা ছিল আমাদের অভ্যাস। আমরা মানে আমি, অর্ণব, সুপ্রিয় আর শিমুল চারজনেরই বেড়ানোর নেশা ছিল প্রবল। প্রথমে ঠিক হয়েছিল আমরা বাঁকুড়া যাব। ওখানকার টেরাকোটা শিল্প সম্পর্কে বেশ আগ্রহ আমার। কিন্তু একদিন অর্ণবের মুখে ওদের গ্রামের জমিদার বাড়ির কথা শুনে আমরা সিদ্ধান্ত নিলাম যে কয়েকটা দিন ওখান থেকেই ঘুরে আসব। কটা দিন অন্তত এই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির কোলে কাটাতে পারব। এমন সময় অর্ণব বলল, বেশ, তাহলে ওই কথাই রইল। আমি রামু কাকাকে ফোন করে সব জানিয়ে দিচ্ছি। আর শোন, এবার কিন্তু আর ট্রেনের ঝামেলা নয়, আমাদের গাড়িটাই নিয়ে যাব। জানিস তো, ড্রাইভিংয়ে আমার হাতের কোনো তুলনা নেই। আমরাও রাজি হয়ে গেলাম। ভালোই হলো, অন্তত ট্রেনের ভাড়াটা বেঁচে যাবে। সকালবেলা প্রায় 10টা নাগাদ চারজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। হিসেব ছিল বিকেল 4টের মধ্যে আমরা অর্ণবদের জমিদার বাড়িতে পৌঁছে যাব। কিন্তু ভাগ্য সেদিন আমাদের সহায় ছিল না। বেলা তখন প্রায় 2টো। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হল, সেই সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ের দাপট। অর্ণবের গাড়ি চালাতে বেশ অসুবিধাই হচ্ছিল। আমরা গাড়িটাকে রাস্তার ধারে রেখে একটা দোকানের শেডের তলায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির বেগ কমল প্রায় ঘন্টা দেড়েক পর। আমরা আবার রওনা দিলাম। শিমুল বলল, ধুর, বৃষ্টিটা না আমার আর দিন পেল না, কতটা সময় নষ্ট হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ যা বলেছিস, পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে। আমরা ওদের গ্রামের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একটা গ্রাম পেরোলেই ওদের সোলপুর গ্রাম। কিন্তু গ্রামে ঢোকার মুখেই আবারও মুষলধারে বৃষ্টি শুরু হলো। এবার আর আমরা গাড়ি থেকে নামলাম না। এখন বিকেল 5:30। অন্যদিন এরকম সময় বাইরে বেশ আলো থাকে, কিন্তু আজ আকাশে মেঘের ঘন ঘটায় চারিদিকটা অন্ধকারে ঢেকে আছে। অনেক কষ্টে আমরা সেই জমিদার বাড়ির সামনে এসে পৌঁছলাম। তবে এখন বৃষ্টিটা কমেছে। আমরা তাড়াতাড়ি নিজেদের লাগেজ নিয়ে গাড়ি থেকে নামলাম। দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক হাতে একটা হ্যারিকেন নিয়ে এসে দাঁড়িয়ে আছেন। আমাদের গাড়ি থেকে নামতে দেখেই তিনি বললেন, দাদা বাবুরা, আমি তোমাদের জন্যই অপেক্ষা করতেছি। তোমাদের তো সেই বিকেলে আসার কথা ছিল, ভাবলাম আজ হয়তো তোমরা আর আসবেই না। অর্ণব বলল, আরে না না রামু কাকা, আসলে বৃষ্টিতে রাস্তায় একটু আটকে পড়েছিলাম, তাই একটু দেরি হলো। নাও নাও, এখন তাড়াতাড়ি ঘরে চলো, বড় খিদে পেয়েছে আমাদের। সেই কোন সকালে খেয়ে বেরিয়েছি, রাস্তায় তেমন কিছুই আর খাওয়া হয়নি। হ্যাঁ, চলো চলো, আমি এক্ষুনি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। জমিদার বাড়ির দিকে তাকিয়ে আমরা বেশ অবাক হয়ে গেলাম। বাড়িটার চারপাশে রয়েছে বেশ উঁচু দেওয়াল। কালের নিয়মে দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। বিশাল লোহার গেটটা খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম। সামনে বেশ খানিকটা পায়ে হাঁটা পথ, সেটা পেরোলেই জমিদার বাড়ি। বাড়িটা 3 তলা। বেশ বোঝা যাচ্ছে বাড়িটা প্রায় কয়েকশো বছর আগের। আমরা নিজেদের ঘরে এসে হাত মুখ ধুয়ে নিলাম। দোতলায় পাশাপাশি 2টো ঘরেই আমাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। একটা ঘরে আমি আর অর্ণব, আর অন্যটাতে থাকবে সুপ্রিয় আর শিমুল। মিনিট কয়েক পরেই রামু কাকার নিচে খাবার জন্য ডাকলো। আমার বাবুরা নিচে আসো, আমার তৈরি আছে। গরম গরম লুচি আর আলুর দম আর মিষ্টি সহযোগে পেট পুজোটা আমাদের বেশ ভালোই হলো। খাওয়া শেষ করে আমরা দোতলার একটা ঘরে 4 জনে এসে বসলাম। অর্ণব বলল, আজকে খুব টায়ার্ড,
কালকে তোদের এই বাড়িটা ঘুরিয়ে দেখাবো, বুঝলি? আমরা ওর কথায় সায় দিলাম। পরের দিন সকালে উঠে জলখাবার খেয়ে আমরা অর্ণবদের সাথে জমিদার বাড়িটা ঘুরে দেখলাম। বাড়িটার পরতে পরতে আভিজাত্যের ছাপ স্পষ্ট। আমাদের খুব ভালো লাগছিল এখানে এসে। গ্রামের প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। কিন্তু বেরোনোর সময় রামু কাকা বারবার আমাদের সাবধান করে দিল যে আমরা যেন সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসি, আর দক্ষিণের ওই জঙ্গলটার দিকে যেন কিছুতেই না যায়। আমরাও তাকে আশ্বস্ত করে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে একটা সময় আমরা কালী মন্দিরের কাছে এলাম। অর্ণব বলল, এটা হচ্ছে আমাদের গ্রামের বিখ্যাত 5 মাথা কালী মন্দির। আমরা দেখলাম মন্দিরে যে মা কালীর বিগ্রহ আছে তার 5টা মাথা। বুঝতে পারলাম এই জন্যই এই মন্দিরের নাম 5 মাথার মন্দির। সেখানে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়লাম। মোবাইলটা দেখে অর্ণব বলল, সবে 4:30 বাজে, সন্ধে হতে এখনো তো অনেক দেরি আছে। এই মন্দিরের পেছনে একটা জঙ্গল আছে, যাবি নাকি সেখানে? আমি বললাম, এটা কি সেই জঙ্গলটা যেখানে রামু কাকা আমাদের যেতে বারণ করেছে? আরে হ্যাঁ রে, সেই জঙ্গলটাই। আরে ছাড় তো রামু কাকার কথা, ওনার সবকিছুতেই ভয়। আর তোরা যাবি কিনা সেটা বল। হ্যাঁ যাবো যাবো। আমরাও সমস্বরে বললাম। সুপ্রিয় জিজ্ঞেস করল, আচ্ছা, এই জঙ্গলের ভিতরে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই তো? আরে না না, এই জঙ্গলে কোনোদিনও কোনো জন্তু জানোয়ার ছিলই না, এমনকি সাপ খোপও নেই বলে জানি। আর খুব বেশি দূর তো যাবো না, এই সামনেই একটু ঘুরে চলে আসবো। আমরা 4 জনে জঙ্গলে প্রবেশ করল। আমি একটা অদ্ভুত বিষয় অনুভব করলাম। জঙ্গলে পা রাখার সাথে সাথে আমার সমস্ত শরীরটা কেমন যেন কেঁপে উঠল। কিন্তু আমি বিষয়টা কাউকে বললাম না, পাছে ওরা মজা করে বিষয়টা নিয়ে। আমরা জঙ্গলের ভিতর এগিয়ে গেলাম। জঙ্গলটা বেশ বড়, চারিদিকে বড় বড় আম, কাঁঠাল, এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের গাছ। এসব দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। আর বেশ কিছুটা এগোনোর পর শিমুল বলল, এই শোন না, আমার মনে হয় এবার না আমাদের ফিরে যাওয়া উচিত। জঙ্গলটা যেন আস্তে আস্তে অনেক গভীর হয়ে আসছে। সুপ্রিয় বলল, হ্যাঁ রে, এবার আমাদের ফিরে যাওয়াই উচিত। এই রামু কাকা কিন্তু বারবার আমাদের সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে বলেছে। কিন্তু অর্ণব বলল, আরে দাঁড়া দাঁড়া, সন্ধ্যা হতে এখনো অনেক দেরি আছে। আমরা সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে যাব, কোনো চিন্তা নেই। আরে চল না, আর একটু এগিয়ে গিয়ে দেখি। আমার তো বেশ লাগছে, চারিদিকে কত গাছ। আরে কলকাতায় তো এরকমটা দেখতেই পাবি না। আমারও যে ঘুরতে মন চাইছিল না তা কিন্তু নয়। অর্ণবের কথায় মনে মনে খুশি হলাম। আমরা এগিয়ে চললাম। আমরা এখন যেইখানটায় রয়েছি এই জায়গাটা জঙ্গলের অনেক গভীরে। এখানে গাছগুলো এতটাই ঘন হয়ে গেছে যে বাইরের আলো এখানে প্রবেশ করতে পারে না। চারিদিকটা অন্ধকারে ঢাকা। আমাদের সামনে একটা বিশাল বটগাছ দেখতে পেলাম, আর সেটার দিকে চোখ পড়তে আমরা ভয়ে আঁতকে উঠলাম। গাছটার মোটা গুঁড়িতে লেগে আছে চাপ চাপ শুকনো রক্ত। মনে হচ্ছে যেন এখানে কাউকে হত্যা করা হয়েছে বা কেউ বীভৎসভাবে মারা গেছে। তবে আমরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ভয়ে ভয়ে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলাম। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে অর্ণব, ওটা কি ছিল? অর্ণব ভয় জড়ানো কণ্ঠে উত্তর দিল, আমি আমি জানি না রে, দেখে তো মনে হলো শুকনো রক্ত, কিন্তু আমি যতদূর জানি এই জঙ্গলে তো কোনো জন্তু জানোয়ার নেই। তাহলে
ওই রক্ত কার? প্রশ্ন করল সুপ্রিয়। আরে বাবা, সেটা আমি কি করে জানবো? এখন চল তাড়াতাড়ি বাড়ি ফিরি, দেখ সন্ধে হতে যায়। হ্যাঁ, চল চল, কিন্তু মনে রাখিস আমরা যেই জঙ্গলে ঢুকেছিলাম না, এই কথা যেন রামু কাকা জানতে না পারে। আমরা দ্রুত পায়ে বাড়ি ফিরতে লাগলাম। হঠাৎ শুনতে পেলাম আকাশের মেঘের গুঁড়ো গর্জন। তাকিয়ে দেখলাম আকাশ কালো মেঘে ঢেকে গেছে। মনে হলো যে কোনো মুহূর্তেই মুষলধারে বৃষ্টি শুরু হবে। কিন্তু কিছুক্ষণ আগেও তো আকাশ রোদ ঝলমলে ছিল। হঠাৎ এত মেঘ এলো কোথা থেকে? আমার ভাবনা শেষ হওয়ার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ। আমরা দৌড়ে গিয়ে কাছেই একটা বন্ধ দোকান ঘরের তলায় আশ্রয় নিলাম। চারজনেই বেশ ভিজে গেছি। শিমুল বলল, এত দূর না আসলেই ভালো হতো রে, যা জোরে বৃষ্টি হচ্ছে, কখন যে থামবে কে জানে। বাড়ি গিয়ে রামু কাকার কাছে বকা খেতেই হবে। কেটে গেল বেশ কিছুটা সময়, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। সঙ্গে আবার ঝড়ের দাপট শুরু হয়েছে। অন্ধকারে গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন একদল কালো প্রেত দু হাত তুলে নৃত্য করছে। এদিকটায় খুব বেশি বাড়িঘর নেই। মাঝে মাঝে কয়েকটা টালির বাড়ি যেন কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। এবার আমাদের একটু ভয় ভয় করতে লাগলো। কি জানি বাবা, বৃষ্টিটা কখন থামবে আর কখনই বা আমরা বাড়ি পৌঁছতে পারব। এভাবে কেটে গেল অনেকটা সময়। হঠাৎ আমাদের নাকে এসে লাগলো পচা মাছের একটা গন্ধ। অর্ণব নাক চেপে ধরে বলল, ইস, কি গন্ধ রে! আরে মনে হচ্ছে যেন অনেকদিন পচা মাছ কোথাও পড়ে আছে। আমি বললাম, ঠিকই বলেছিস, এ তো এখানে মাছ আসবে কি করে? এমন সময় হঠাৎ দেখলাম আমাদের থেকে কয়েক হাত দূরে এক ভদ্র মহিলা মাথায় ঝুড়ি করে কি যেন নিয়ে যাচ্ছে। খুব সম্ভবত ওই ঝুড়িতে মাছ ছিল, আর পচা গন্ধটা সেখান থেকেই আসছিল। কিন্তু ওই মহিলা একাই বৃষ্টির মধ্যে কোথায় চলেছেন? পথে ঘাটে তো বিপদ হতে পারে। এই ভেবে অর্ণব তাকে ডাকলো। যে শুনছেন, এই বৃষ্টির মধ্যে বেশি দূর একা যাবেন না। কিন্তু অর্ণবের কথায় মনে হলো যেন ওই মহিলা শুনতেই পায়নি। তিনি আগের মতোই হেঁটে চলেছেন। অর্ণব আবার ডাকলো, এই যে শুনছেন, আপনাকে বলছি। এইবার মহিলাটি আমাদের দিকে পেছন ফিরে তাকালো, আর প্রায় সঙ্গে সঙ্গে আমাদের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত হয়ে যেতে লাগলো। আমরা বিস্ফারিত চোখে দেখলাম যে মহিলাটি আমাদের সামনে দাঁড়িয়ে আছে সে কোনো স্বাভাবিক মহিলা নন। তার মুখটা যেন একাংশ পচে গেছে আর পোকায় কিলবিল করছে সেই অংশে। চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। হাতের ওপর শুকনো শিরাগুলো বৃষ্টির জল পড়ে চিকচিক করছে। নখগুলো বড় আর বিভৎস। যেন মনে হয় এ কোনো জীবিত মানুষের দেহ নয়, এক মৃত মানুষ কোনো অদৃশ্য বলে হেঁটে চলে বেড়াচ্ছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। আমরা ভীষণভাবে ভয় পেয়ে গেলাম। আমরা চারজনকে ধরে ঠকঠক করে কাঁদছি। কাঁপা কাঁপা গলায় বলল, চল চল শিগগিরই এখান থেকে পালাই। চল 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 চল। বাইরে তখনও অঝোরে বৃষ্টি, তবে তার মধ্যেই আমরা দৌড়তে শুরু করলাম। আর দৌড়ানোর সময় স্পষ্ট পেছন থেকে শুনতে পেলাম সেই মহিলাটি তখনও হেসেই চলেছে। আমরা যখন অর্ণবদের জমিদার বাড়িতে এসে পৌঁছলাম
তখন বৃষ্টিটা থেমেছে। বাড়িতে ঢুকতে রামু কাকা আমাদের প্রচন্ড বকা দিল। বলল, তোমাদের না আমি কতবার করে বলে দিয়েছিলাম সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসতে। আরে যদি কোনো বিপদ আপদ হতো তাহলে তোমার বাবার কাছে আমি কি জবাব দিতাম বলতো? রামু কাকার বকুনিতে আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আর তাছাড়া বলারই বা কি ছিল আমাদের? তার কথা না শুনে আমরাই তো অন্যায় করেছি। রামু কাকা আবার বলল, নাও নাও, যাও যাও যাও, তাড়াতাড়ি ঘরে গিয়ে পোশাকটা বদলে ফেলে। এই ভিজে পোশাকে বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে। আমরাও চুপচাপ নিজেদের ঘরে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা চারজন একটা ঘরে এসে বসলাম। বাড়ি ফেরার পর থেকে আমরা সবাই যেন কেমন চুপচাপ হয়ে গেছি। কেউ বেশি একটা কথা বলছি না। নীরবতা ভঙ্গ করে আমি বললাম, আজ যা দেখলাম তাতে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এসব এসব ভূত প্রেত আমি কখনো বিশ্বাস করিনি, কিন্তু আজ চোখের সামনে যাকে দেখলাম, কে ছিল সে? এরকম আবার মানুষ হয় নাকি? আমি কিছু বলতে পারলাম না। আমাদের মধ্যে সুপ্রিয় যেন একটু বেশি চুপচাপ হয়ে গেছিল। বাড়ি ফেরার পর থেকে দেখছি ও কি যেন একটা ভেবেই চলেছে। বললাম, কি রে সুপ্রিয়, কি ভাবছিস এত? কই না তো, মানে ওই আজকের বিষয়টা নিয়ে। শিমুল বলল, ও শোন না, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি বরং ঘরে গিয়ে ঘুমিয়েই পড়ি। অর্ণব বলল, রামু কাকার কথাটা মনে আছে তো? হ্যাঁ রে, মনে আছে। তুই চিন্তা করিস না, আমরা জানলা বন্ধ করেই শোবো। আসলে আজ খাবার সময় রামু কাকা আমাদের বারবার বারণ করে দিয়েছে যে আমরা যেন কিছুতে রাতে জানলা খুলে না ঘুমোই। আমরা অনেকবার এর কারণ জিজ্ঞেস করেছি, কিন্তু রামু কাকা কিছুতেই আমাদের প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তবে একটা বিষয়ে আমার চোখ এড়ায়নি। কথাগুলো বলার সময় রামু কাকার চোখে মুখে আমি ভয়ের ছাপ দেখেছিলাম। শিমুল ঘরে চলে গেল। আরো মিনিট 10 পরে সুপ্রিয় চলে গেল, আর আমরাও শুয়ে পড়লাম। তবে শোবার আগে ঘরের জানলাটা ভালো করে ছিটকিনি দিয়ে দিলাম। মাঝরাতে হঠাৎই প্রচন্ড গরমে ঘুম ভেঙে যায় সুপ্রিয়। দেখে লোডশেডিং হয়ে গেছে। সুপ্রিয় একদমই গরম সহ্য করতে পারে না, এসিতেই ঘুমানোর অভ্যাস। এই বন্ধ ঘরের মধ্যে ওর যেন গরমের দম বন্ধ হয়ে আসছে। এমন সময় হঠাৎ ওর চোখ গেল পশ্চিমের জানলাটার দিকে। ভাবলো জানলাটা খুলে দেয়, কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ল রামু কাকা শোবার আগে বারবার বারণ করে দিয়েছিল আমরা কেউ যেন রাতে কিছুতেই জানলা না খুলি। সুপ্রিয় পাশে তাকিয়ে দেখল শিমুল অঘরে ঘুমোচ্ছে। ও বিছানার উপর বসে রইল। ওর সারা শরীর ঘামে ভিজে গেছে, আর থাকতে পারছিল না। তাই আর 7-5 না ভেবে সুপ্রিয় শেষ পর্যন্ত জানলাটা খুলে দিল। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কোথাও এক বিন্দু আলো নেই। মনে হচ্ছে কেউ যেন গ্রামটাকে একটা কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে। জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে ওর শরীরটা যেন জড়িয়ে দিল। ওদের ঘরে মোমবাতি আর দেশলাই ছিল। সুপ্রিয় মোবাইলের আলো জ্বালিয়ে টেবিল থেকে দেশলাই আর মোমবাতিটা নিয়ে সেটা জ্বালাল। তারপর বিছানায় এসে বসল। মিনিট কয়েক পরে ওর 2 চোখ ঘুমে ঢুলু ঢুলু হয়ে এলো। সুপ্রিয় শুয়ে পড়ল। সুপ্রিয়, এক মহিলা কণ্ঠের ডাকে সুপ্রিয়র ঘুম ভেঙে যায়। ও বিছানার উপর উঠে বসে। ঘরে মোমবাতিটা তখনও জ্বলছে, কিন্তু কে ডাকছে ওকে এত রাতে? আবার সেই নারী কণ্ঠের ডাক। সুপ্রিয়, এই যে আমি এখানে। সুপ্রিয় চমকে জানালার দিকে তাকালো। মোমবাতির মৃদু আলোয় ও দেখল একজন মহিলা জানলার বাইরে দাঁড়িয়ে আছে।
সুপ্রিয় বিছানা থেকে নেমে জানলার দিকে এগিয়ে গেল। কে আপনি? তাছাড়া আপনি আমার নামই বা জানলেন কি করে? জানি জানি, আমি সব জানি। তোমরা তো কলকাতা থেকে তোমাদের বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছো, তাই না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আগে দেখিনি। আমি এই গ্রামেই থাকি। কালকে তোমরা যখন গ্রামে ঘুরতে বেরিয়েছিলে তোমাদের দেখেছিলাম, আর তোমাদের কথাবার্তায় তোমাদের নামটাও জানা হয়ে গেছে আমার। ও আচ্ছা আচ্ছা, কালকে আপনাকে দেখেছি বলে তো ঠিক মনে পড়ছে না, কিন্তু আপনি আমাকে এত রাত্রে ডাকছেন কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে, সেটা খুবই ব্যক্তিগত বিষয়। তাই যদি দয়া করে একটু বাইরে আসো খুব ভালো হয়। মহিলাটির কথা শুনে সুপ্রিয় ঘাবড়ে যায়। যাকে ও চেনে না সে ওকে কি এমন ব্যক্তিগত কথা বলবে? মহিলা আবার বলল, কি হলো সুপ্রিয়, কি ভাবছো এত? একটিবার বাইরে এসো। আমি যে তোমাকে কথাগুলো বলতে না পারলে মরেও শান্তি পাবো না। তাকে এভাবে কাঁদতে দেখে এবার সুপ্রিয়র মনে যেন একটু করুণা হলো। বলল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। মোমবাতিটা নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। এদিকে ভোর হওয়ার আগেই শিমুলের ঘুম ভেঙে যায়। ও তাকিয়ে দেখে পাশে সুপ্রিয় নেই। কোথায় গেল সুপ্রিয়? সুপ্রিয়র নাম ধরে ডাকতে শুরু করলো। সুপ্রিয়, এই সুপ্রিয়, কোথায় গেলি রে? কিন্তু কোনো সাড়া পেল না। সুপ্রিয়, তারপরেই ও চোখ গেল সেই জানালাটার দিকে। সবার আগে ওই জানলাটা বন্ধ করে শুয়েছিল, কিন্তু এখন সেটা খোলা। এবার যেন শিমুল একটু ভয় পেয়ে গেল। ও তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে আমাদের ঘরের সামনে এসে ডাকতে লাগলো। অর্ণব, সৌমেন, শিগগিরই বাইরে আয়। এই অর্ণব। তারপর আমাদের দরজায় ধাক্কা দিতে লাগলো। আমার ঘুম বরাবরই একটু পাতলা, বার দুয়েক ধাক্কা দিতেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। শিমুল হাঁপাতে হাঁপাতে আমাদের ঘরে ঢুকলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে কি হয়েছে শিমুল, এইভাবে হাঁপাচ্ছিস কেন? আমাদের কথাবার্তায় অর্ণবেরও ঘুম ভেঙে গিয়েছিল। শিমুল বিছানার উপর বসে পড়ে বলল, সুপ্রিয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্ণব বেশ অবাক হয়ে বলল, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সুপ্রিয় ঘরে নেই, আর সব থেকে বড় কথা হলো আমাদের ঘরের জানলাটাও খোলা। তাতে কি হয়েছে? দেখ, হয়তো তোরা শোবার সময় জানলাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলি। না রে, আমার স্পষ্ট মনে আছে, জানলাটা ভালো করে ছিটকিনি দিয়েই শুয়েছিলাম। দাঁড়া দাঁড়া, চিন্তা করিস না, আমি দেখছি। ও ঘর থেকে বেরিয়ে গেল। তারপর মিনিট খানেক পরেই ফিরে এলো। দেখলাম ওর চোখে মুখে একটু চিন্তার ছাপ। কি রে, কি হয়েছে? কোনো সমস্যা? সুপ্রিয় কাল রাতে দরজা খুলে কোথাও বেরিয়ে গেছে। বাইরে সদর দরজাটা খোলা। এবার আমরা খুব ভয় পেয়ে গেলাম। কোথায় গেছে সুপ্রিয়? আমরা তাড়াতাড়ি গিয়ে রামু কাকাকে ঘুম থেকে ডেকে তুললাম। আমাদের মুখে সব কথা শুনে রামু কাকা খুব ভয় পেয়ে গেল। তারপর বলল, আমি বারবার বলেছিলুম রাতের বেলায় জানলা না খুলতে। তোমরা যে কেন কোনো কথা শোনো না আমি বুঝি না বাপু। চলো চলো, এখন শিগগিরই সুপ্রিয় বাবুকে খুঁজে বার করতে হবে। কি জানি কি অবস্থায় আছে ছেলেটা। বলে রামু কাকা হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমরাও তার পেছন পেছন গেলাম। ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে। পূর্বাকাশে ভোরের মিঠে আলোয় প্রকৃতি অপূর্ব রূপ ধারণ করেছে। আমরা সুপ্রিয়র নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে চললাম। সুপ্রিয়, 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 কোথায় পাচ্ছি আমাদের কথা? সুপ্রিয়কে কোথাও খুঁজে পেলাম না।
আমাদের মনে দুশ্চিন্তার শেষ নেই। ওকে খুঁজে না পেলে ওর বাবা মায়ের কাছে কি জবাব দেব আমরা? সব থেকে বেশি খারাপ লাগছিল বোধহয় অর্ণবের। ওদের বাড়িতে এসেই আজ ওর এই অবস্থা। হঠাৎ দেখলাম একদল মানুষ জঙ্গলের দিক থেকে দৌড়তে দৌড়তে আমাদের দিকে আসছে। তাদের দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম। ওদের মধ্যে থেকেই একটি বাচ্চা এগিয়ে এসে বলল, রামু দাদু একবার শিগগিরই জঙ্গলের দিকে চলো। ছেলেটির কথা শুনে আমরা খুব ভয় পেয়ে গেলাম। রামু কাকার মুখ দেখে বুঝলাম নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। আমরাও সবাই মিলে ওদের সাথে জঙ্গলের দিকটাতে গেলাম। জঙ্গলের কাছাকাছি পৌঁছতেই আমরা দেখতে পেলাম আমাদের থেকে একটু দূরেই পড়ে আছে সুপ্রিয়। আমরা দৌড়ে ওর কাছে গেলাম, কিন্তু শিমুলের ডাকে সুপ্রিয় চোখ খুলল না। আমাদের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন বলল, আরে নিশ্চয় গতকাল রাতে ওই মাছওয়ালির পাল্লায় পড়েছিল। মাছওয়ালির কথা শুনে আমরা একটু ঘাবড়ে গেলাম। আমরাও তো সেদিন এক মাছওয়ালিকে দেখেছিলাম, কিন্তু সে স্বাভাবিক মানুষ ছিল না। সে তো ছিল একটা, উফ কি ভয়ানক। আমরা সুপ্রিয়কে তুলে বাড়ি নিয়ে এলাম। ওর চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরালাম। তারপর ওর মুখ থেকেই বাকি ঘটনাটা শুনলাম। সেদিন ওই মহিলার ডাকে ও ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মহিলা ওকে বলে যে ওখানে দাঁড়িয়ে নাকি সব কথা বলা যাবে না, কাছেই নাকি তার ঘর, সেখানেই ওকে যেতে বারবার অনুরোধ করতে থাকে। প্রথমটায় রাজি না হলেও শেষ পর্যন্ত ওই মহিলার অনুরোধ ফেলতে পারে না। ও তার পেছন পেছন যেতে শুরু করে। জঙ্গলের কাছাকাছি যাওয়ার পরও জিজ্ঞেস করে, আপনার বাড়িটা আর কত দূর? আপনি যে বললেন এই কাছে আপনার বাড়ি, কিন্তু আমরা তো অনেক দূর চলে এসেছি। সুপ্রিয়র কথায় ওই মহিলা হঠাৎ হাসিতে ফেটে পড়ে। এ কি, আপনি এভাবে হাসছেন কেন? সুপ্রিয়র প্রশ্নে মহিলা মুখ ফিরিয়ে তাকায়, আর সুপ্রিয় দেখে যে এ কোনো মানুষ নয়, এই অভয়া। আর তাকে দেখেই সুপ্রিয় জ্ঞান হারায়। সুপ্রিয়র মুখ থেকে সব কথা শুনে রামু কাকা ধমকের সুরে বলল, আমি তোমাদের বারবার বারণ করেছিলাম জানলা খুলে শুতে না, আর তোমরা কিনা সেই কাজটাই করলেন। অর্ণব জিজ্ঞেস করল, কিন্তু রামু কাকা ওই মহিলা কে ছিল? ওই মহিলাকে যে আমরা আগের দিনও দেখেছিলাম সে কথা এবার আমি রামু কাকাকে বললাম। সব শুনে রামু কাকা বলল, তোমরা বড় বাঁচা বেঁচে গেছো, আর তোমাদের এখানে থাকতে হবে না। কালকেই তোমরা সকালে গ্রাম থেকে ফিরে যাবে। কিন্তু কেন রামু কাকা? ওই মহিলাই বা কে? কেন তার কথা শুনে তুমি এত ভয় পাচ্ছ? এবার রামু কাকা বলতে শুরু করলো, আজ থেকে বেশ কয়েক বছর আগে এই গ্রামে মাছওয়ালি থাকত। সে হঠাৎ কোথা থেকে এসেছিল তা কেউ জানে না। এই গ্রামে ওই জঙ্গলের কাছে একটা ঘর এসে থাকত। সারাদিন রোদে ঘুরে ঘুরে মাছ বিক্রি করত। গ্রামের সবাই ওর কাছ থেকে মাছ নিত। মহিলার ব্যবহারও ছিল খুব অমায়িক, আর তাতেই সে সকলের মন জয় করে নিয়েছিল। কিন্তু কিছুদিন পরে গ্রামে একটা অদ্ভুত ঘটনা শুরু হয়। গ্রামের ছোট ছোট ছেলেরা আর বৃদ্ধরা কোথায় যেন হারিয়ে যেতে থাকে। তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। পুলিশও এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি। প্রথমে অনেকেই ওই মাছওয়ালি মহিলাকে এই ঘটনার জন্য দায়ী করতে থাকে, কারণ ও গ্রামে আসার পর থেকে এই ঘটনাগুলো ঘটছিল। কিন্তু পরবর্তীকালে তাদের সেই ধারণা দূর হয়ে যায়। ওই মহিলার কোনো সন্তান ছিল না। স্বামীও মারা গেছেন অনেক দিন হলো।
তাই গ্রামের বাচ্চাদের সে খুব স্নেহ করত। বাচ্চারাও তাদের মাছওয়ালি পিসিকে খুব ভালোবাসত। একদিন রাতে এই গ্রামের দত্তগিন্নি ছেলেকে খেতে দেওয়ার জন্য ডাকতে গিয়ে দেখেন ছেলে ঘরে নেই। সারা গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না। তখন কয়েকজন লোক ওই জঙ্গলের দিকেও খুঁজতে যায় ওকে। আর গিয়ে তারা একটা অতি ভয়ঙ্কর ঘটনা দেখতে পায়। জঙ্গলের পাশে ছিল মাছওয়ালির কুঁড়ে। ওই কুঁড়ের সামনাসামনি যেতেই ওরা শুনতে পায় ঘরের ভেতর থেকে কেমন যেন একটা শব্দ আসছে। মনে হচ্ছে কেউ যেন এক নাগাড়ে মন্ত্র পড়ে চলেছে। তাদের কেমন যেন একটা সন্দেহ হয়। কুঁড়ে ঘরের জানলাটা একটু ফাঁক করে তারা যে দৃশ্যটা দেখতে পায় তাতে যেন ওদের শরীরের সমস্ত রক্ত এক নিমেষে শুকিয়ে যায়। ওরা দেখে ঘরের মেঝেতে একটা আসনের উপর বসে রয়েছে সেই মাছওয়ালি। তার পরনে লাল কাপড় আর কপালে সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, তার সামনে একটা যজ্ঞকুণ্ড, আর তার সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দত্ত বাড়ির ছোট ছেলে বাবলু। মুহূর্তেই ওই মহিলা একটা বড় তলোয়ারের মতো জিনিস নিয়ে বাবলুর মুন্ডুটাকে রং থেকে আলাদা করে দেয়। তারপর সেই কাটা মুন্ডুটা দুই হাতে তুলে নিয়ে সেটা থেকে রক্ত পান করতে থাকে। তারপর সেই তলোয়ারটা দিয়ে বাবলুর শরীরটাকে কুচি কুচি করে কাটতে থাকে। এই ভয়ানক দৃশ্য দেখে তারা ফিরে এসে গ্রামের সবাইকে সে কথা জানিয়ে দেয়। গ্রামবাসীরা দল বেঁধে হাতে মশাল নিয়ে মাছওয়ালির বাড়িতে যান, কিন্তু সেখানে তাকে ওরা খুঁজে পায় না। এমন সময় হঠাৎ একটা হাসির শব্দ কানে আসে। ওরা বুঝতে পারে শব্দটা আসছে বাড়ির পেছন দিকটা থেকে। বাড়ির পিছন দিকে ওরা গিয়ে দেখতে পায় সেই মাছওয়ালির হাতে একটা বড় মাটির পাত্র রয়েছে, আর সেখান থেকেই বাবলুর সেই কাটা মাংসের টুকরোগুলো সে একটা কুয়োর মধ্যে ফেলে দিচ্ছে। মাসিরা সেদিন তাদের হাতে থাকা মশাল দিয়ে ওই মাছওয়ালিকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দিয়েছিল। তোরা কেউ বাঁচবি না, আমি কাউকে বাঁচতে দেব না। আমি আবার ফিরে আসবো, ফিরে আসবো আমি। এরপর কেটে গেল আরো কয়েকটা মাস। পরিস্থিতি আবার আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। সেদিন ছিল অমাবস্যা। এই গ্রামেই থাকতো রবিন নামে এক যুবক। তার এক বন্ধু কলকাতা থেকে তার বাড়িতে বেড়াতে এসেছিল। তাকে আনতেও স্টেশনে গিয়েছিল। চিন্তা দেরি করায় তার পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি হবে বলে জঙ্গলের কাছে রাস্তাটা দিয়ে বন্ধুকে নিয়ে রবিন যখন বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় ওদের নাকে একটা পচা মাছের গন্ধ এসে লাগে। তারপরে ওরা দেখতে পায় ওদের সামনে দাঁড়িয়ে আছে সেই মাছওয়ালি মহিলা। তার মাথায় রয়েছে এই ঝুড়িটা, যেটা নিয়ে বেঁচে থাকতে ও মাছ বিক্রি করত গ্রামে। রবিন তাকে চিনত। তাকে দেখে সে ভয়ে কাঁপতে থাকে। দেখতে দেখতে সেই মহিলা পরিণত হয় এক ভয়ানক পৈশাচিক রূপে। রবিনের বন্ধু ভয়ে দৌড়াতে থাকে। গ্রামে এসে সবাইকে খবর দেয়। তারপর গ্রামবাসীরা সেখানে গিয়ে দেখতে পায় রবিনের রক্তাক্ত মৃতদেহটা পড়ে আছে সেই জঙ্গলের কাছে। সারা শরীর ক্ষত বিক্ষত, চোখ দুটো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। অবশ্য আমিও ছিলাম সেই গ্রামবাসীদের মধ্যে। সেই দৃশ্যের কথা আমি এই জীবনে কোনোদিন ভুলব না। দেখলাম রামু কাকার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। রামু কাকা আবার বলতে শুরু করলো। এরপর গ্রামের আরো অনেকেরই এমন অবস্থা হয়েছিল, যেটা আজ সুপ্রিয় দাদা ভাইয়ের হয়েছে।
তাদের মধ্যে কয়েকজন মৃতদেহ উদ্ধার হয়েছিল ওই জঙ্গলের ভেতর থেকে, আর কয়েকজনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে ঠিক সেইখানে যেখানে আজ সুপ্রিয় দাদাবাবুকে পাওয়া গেছে। এই পর্যন্ত বলে রামু কাকা চুপ করল। আমাদের কারোর মুখে কোনো কথা নেই। ঘরের মধ্যে বিরাজ করছে একটা চাপা নিস্তব্ধতা। হঠাৎ আমার কি যেন মনে হলো, আমি রামু কাকাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রামু কাকা, ওই মহিলা আসলে কে ছিল? কোথা থেকেই বা এসেছিল? আর ওই দিনের বেলায় তার মাছ বিক্রি করার বিষয়টা ভারী অদ্ভুত তো। রামু কাকা আবার বলতে শুরু করলো, ওই মাছওয়ালের মৃত্যুর পর আমাদের গ্রামে যখন এমন ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল, তখন হঠাৎ একদিন আমরা খবর পাই যে পাশের গ্রামেই নাকি একজন তান্ত্রিক এসেছেন, যিনি নাকি মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু বলে দিতে পারেন। প্রতিদিনই বহু ভক্তের সমাগম হয় তাঁর সাধন ক্ষেত্রে। একদিন গ্রামবাসীরা মিলে ঠিক করলো যে সেই তান্ত্রিকের কাছে গিয়ে তারা এই মাছওয়ালির আসল সত্যটা জানবে। এই মতো একদিন সন্ধ্যেবেলায় গ্রামের বেশ কয়েকজন পুরুষ মিলে সেই তান্ত্রিকের কাছে যায়। সেদিন সেই তান্ত্রিক তাদের যে কথাগুলো বলেছিল সেগুলো শুনে সকলেরই গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে গিয়েছিল। তান্ত্রিক তাদের বলেছিল যে ওই মাছওয়ালি থাকতো অন্য একটি গ্রামে। সে ছিল একজন তন্ত্র সাধিকা। তার বাবাও নাকি একজন উচ্চ স্তরের তান্ত্রিক ছিলেন। ছোটবেলা থেকেই ওই মহিলা তার বাবার কাছে তন্ত্র সাধনা শিখত। এই তন্ত্র সাধনা আসলে খুব একটা পবিত্র বিষয়, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই এটাকে খারাপ কাজে ব্যবহার করে। এই মহিলাটিও ঠিক সেই কাজই করেছিল। সে তন্ত্র শক্তির মাধ্যমে অপদেবতাদের আহ্বান করত, আর সেই সাধনা করতে গিয়ে সে ছোট ছোট বাচ্চাদের বলি দিত, তারপর তাদের রক্ত নিজে পান করত। একদিন সে গ্রামের একটি বাচ্চাকে ধরে নিয়ে আসে বলি দেওয়ার জন্য। বাচ্চাটি ভয়ে কাঁপতে থাকে। ওই মহিলার বাবা সেই বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পান এবং তিনি দেখেন যে বাচ্চাটিকে এক জায়গায় বেঁধে রাখা হয়েছে। তিনি এসে বাচ্চাটিকে মুক্ত করেন এবং তার মেয়েকে ভৎসনা করে বাড়ি থেকে বের করে দেন। তারপর সেই মহিলা পাশের একটি জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়, আর সেখানে এসে নিজের সাধনা শুরু করে। তার বাবা তার সাধনায় ব্যাঘাত ঘটিয়েছিলেন, তাই সিদ্ধান্ত নেয় যে তার বাবাকে শেষ করে দেবে। কিন্তু তার বাবাও যে তার থেকে বড় তান্ত্রিক, তাই তার ক্ষমতার কোনো প্রভাবই তার বাবার উপর পড়বে না। তাই সে একদিন রাতে লুকিয়ে নিজের বাড়িতে আসে। দরজার কড়া নাড়তেই তার বাবা যেই না দরজা খুলেছিলেন, অমনি সে নিজের হাতে থাকা তলোয়ারটা দিয়ে তার বাবার শিরচ্ছেদ করল। তারপর দেহটা কুচি কুচি করে কেটে চোখটা ফুটে দিল। এদিকে গ্রামের বাচ্চারা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং একদিন পুরো বিষয়টা প্রকাশ্যে চলে আসে। গ্রামবাসীরা সেই মহিলাকে পিটিয়ে প্রায় আধমরা করে দিয়ে একটা জায়গায় ফেলে দিয়ে এসেছিল। কোন সাধুর দল তাকে দেখতে পেয়ে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পর সেই মহিলা আমাদের গ্রামে চলে আসে, আর এখানে তার সেই কার্য চালিয়ে যায়। ওই তান্ত্রিক গ্রামবাসীদের সকলকে একটি করে তাবিজ দিয়েছিলেন এবং বলেছিলেন যে সেই তাবিজ যদি শরীরে ধারণ করা যায় তাহলে ওই মাছওয়ালির আত্মা তার কোনো ক্ষতি করতে পারবে না। এই দেখো, আমিও সেই তাবিজটা গলায় পরে আছি, দেখেছ? বলে রামু কাকা আমাদের তার গলার কালো কারের সঙ্গে বাঁধা তাবিজটা তুলে দেখালো। তারপর বলল, কিন্তু অদ্ভুত বিষয় হলো, তাবিজগুলো পড়ার পর থেকে আর কোনোদিন সেই মাছওয়ালির আত্মা গ্রামের কারোর কোনো ক্ষতি করতে পারেনি। তবে অনেকেই নাকি মাঝরাতে খোলা জানলা দিয়ে ওই মহিলাকে দেখেছে, আর সেই জন্যই আমি কাল রাতে তোমাদের ঘরের জানলা বন্ধ করে শুতে বলেছিলাম। আর সৌমেন দাদা ভাই, তুমি আমাকে একটু আগে জিজ্ঞেস করলে না যে কেন ওই মহিলা দিনের বেলায় মাছ বিক্রি করত? আসলে সে রাত্রিবেলায় যেসব মানুষের বলি দিয়ে কুচি কুচি করে কাটত, তাদের মাংসর টুকরোগুলো
সেই কুয়োর মধ্যে ফেলে দিত, আর নিজের তন্ত্র বলে সেই মাংসের টুকরোগুলোকে মাছে পরিণত করত, আর সেই মাছই সে পরের দিন সকালে গ্রামে বিক্রি করত। আমরা এতক্ষণ রামু কাকার কথাগুলো হাঁ করে শুনছিলাম। এমনটাও কি হতে পারে? আমরা কলকাতার মানুষ, এসব তন্ত্র মন্ত্রে আমরা সেভাবে বিশ্বাসী নই, কিন্তু আজ রামু কাকার কথাগুলো শুনে বিশ্বাস না করেও পারছি না, কারণ আমরা যে মহিলাটিকে নিজের চোখে দেখেছি, তাই বিশ্বাস না করে কি কোনো উপায় আছে? সেই দিনটা ওই বাড়িতে কোনো রকমে কাটিয়ে পরদিন ভোরেই আমরা কলকাতায় ফিরে আসি। কিন্তু সোলপুর গ্রামের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না।